ওয়েলকাম টু জিনোম বায়োলজি। কোনো ইউটিউব চ্যানেল বা ইউটিউব ক্লাস নয়, আমাদের জিনোমের যে নিট ব্যাচ, সেই নিট ব্যাচটাকে আমরা জুমে পড়াচ্ছি বা পড়াচ্ছি না, আজকে থেকে পড়াতে শুরু করছি। তো তারই একটা রেকর্ড জাস্ট ইউটিউবে আপলোড। তো আমরা এই নিট ক্লাসরুমে ক্লাস 11, 12 এবং রিপিটার্স এই তিনটে ব্যাচের স্টুডেন্টদের রাখছি। আমরা প্রত্যেকটা ক্লাসে টপিক ওয়াইজ ডিসকাশন করব, অর্থাৎ এক একটা টপিক এক একটা ক্লাসে চেষ্টা করবো ডিসকাস করার। কিভাবে হবে না, প্রথমে টপিকটার বেসিক দিকটা পড়াশোনা, বেসিক জিনিসটা জানা, এবং তার মেনলি যে দিকটা নিটে আসে বা নিট বা এই ধরনের যে মেডিকেল কম্পিটিটিভ এক্সাম, সেই জায়গাতে ঠিক যে জায়গাগুলোতে থেকে কোশ্চেন আসে প্রত্যেকটা টপিকে, সেই জায়গাগুলো ফোকাস করা, এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত টপিক, ওই টপিক থেকে যে সমস্ত এমসিকিউ এসেছে সেগুলো ডিসকাস করা, আর তার সাথে বেশ কিছু এমসিকিউ, প্রবাবল এমসিকিউ ডিসকাশন করা। এটাই আমাদের ক্লাসের মেন ধারা, বা এভাবে আমাদের ক্লাসটা। তো যারা রেগুলারলি ক্লাসটা ফলো করবে তারা আই থিঙ্ক কিছু লাভ হবে, তাদের উপকার পাবে। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, প্রথম ক্লাস। আজকের আমাদের ডিসকাশনের টপিক হলো প্রোক্যারিওটিক্স। যে সেল বায়োলজি বা সেল যদি পড়তে হয়, তাহলে সেলের একদম গোড়া থেকে, অর্থাৎ কিভাবে সেল এসছে সেখান থেকে শুরু করা দরকার। তো আমরা পরবর্তীকালে ইভলিউশনারি বায়োলজির ক্লাস যখন করব, তখন পড়বো যে কিভাবে পৃথিবীতে আস্তে আস্তে প্রাণের উৎপত্তি হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন মলিকিউলস বা আমাদের একটা বডি তৈরি করার জন্য যে সমস্ত মলিকিউলস গুলো প্রয়োজন হয়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ডিএনএ, আরএনএ ইত্যাদি, আমাদের যে মলিকিউল, সেই মলিকিউলগুলো কিভাবে সিনথেসিস হলো এবং তারা একত্রিত হয়ে কিভাবে একটা প্রিমিটিভ সেলুলার স্ট্রাকচার বা প্রোটোসেল, সেখান থেকে আস্তে আস্তে কিভাবে প্রোক্যারিওটিক সেল, এবং তারপর আস্তে আস্তে ইউক্যারিওটিক সেল। এখন ইভলিউশনের ধারায় আমরা দুরকম সেলই পাই প্রকৃতিতে। প্রথমে তৈরি হওয়া প্রোক্যারিওটিক সেল এবং পরবর্তীকালে উন্নত হয়ে যাওয়া ইউক্যারিওটিক সেল। তাহলে আমরা সেলকে যদি দেখি, তাহলে আমাদের এখন নেচারে যত সমস্ত সেল পাওয়া যায় সেগুলোকে আমরা দুভাগে ভাগ করি। একটা হলো প্রোক্যারিওটিক সেল, একটা হলো ইউক্যারিওটিক সেল। এখন এই ভাগ করার বেসিসটা কি, কিসের বেসিসে এই ভাগটা করা হয়? না, নিউক্লিয়াস। প্রধানত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস যে সমস্ত কোষে আছে তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক কোষ, আর যে সমস্ত কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস নেই তারা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। এখন আমাদেরকে এই ব্যাপারগুলোই জানতে হবে যে সুগঠিত নিউক্লিয়াস ব্যাপারটা কি, আর যাদের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস নেই সেই ব্যাপারটাই বা কি। তাহলে প্রথমে আমরা জানলাম কি না, নিউক্লিয়াসের বেসিসে আমরা সেলকে দুভাগে ভাগ করি, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। এখানে প্রো মানে হচ্ছে আদি বা পুরাতন, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, অর্থাৎ আদি বা পুরাতন ধরনের নিউক্লিয়াস যাদের, তাদেরকে বলে প্রোক্যারিওটিক কোষ। আর যে সমস্ত কোষে ইউ অর্থাৎ মডার্ন বা উন্নত ধরনের নিউক্লিয়াস, তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। যত সমস্ত অ্যানিমাল প্ল্যান্ট আমরা দেখতে পাই আমাদের এখন, যত যা অ্যানিমাল প্ল্যান্ট আমাদের চোখের সামনে আছে, এই সব কিছু হচ্ছে ইউক্যারিওটিক কোষ সম্পন্ন। টোটাল হোল অ্যানিমাল কিংডম, হোল প্ল্যান্ট কিংডম, এরা সবাই ইউক্যারিওটিক কোষ সম্পন্ন। আমরা ব্যাকটেরিয়ার কথা শুনেছি, এই ব্যাকটেরিয়াটা হলো প্রোক্যারিওটিক কোষ সম্পন্ন। তাহলে আমাদের আজকের পড়ার মেন বিষয়বস্তু হলো এই প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার। প্রোক্যারিওটিক সেল, সেগুলো দেখতে কেমন হয়, তার মধ্যে কি কি থাকে, এটসেট্রা এটসেট্রা। এই হলো একটা প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল মানে কি বললাম না, যাদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা হচ্ছে প্রিমিটিভ বা পুরাতন নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো কি না, প্রিমিটিভ বা পুরাতন ধরনের নিউক্লিয়াস। প্রো অর্থাৎ আদি, পুরাতন নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসকে, তাহলে আমরা নিউক্লিয়াসকে প্রথমে দুভাগে ভাগ করে দিলাম, একটা কি পুরাতন বা প্রো নিউক্লিয়াস, আর একটা মডার্ন বা উন্নত নিউক্লিয়াস। তাহলে পুরাতন, আমরা মডার্ন নিউক্লিয়াসটা জানলে তাহলে বুঝতে পারবো যে পুরাতন নিউক্লিয়াসটার মধ্যে সেই ক্যারেক্টার কি কি বৈশিষ্ট্যগুলো নেই। তাহলে একটা মডার্ন নিউক্লিয়াস আমরা যদি দেখি,
তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে? একটা মডার্ন নিউক্লিয়াস, এই মডার্ন নিউক্লিয়াসের মধ্যে মেনলি চারটে বৈশিষ্ট্য দেখা যায় বা চারটে মেন ক্যারেক্টার থাকে। কি কি না, এই মডার্ন নিউক্লিয়াসে একটা নিউক্লিওলাস থাকে, চারদিকে একটা পর্দা দিয়ে ঘেরা থাকে যেটা বলে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলাপ। নিউক্লিয়াসটা জুড়ে একটা ক্রোমাটিন জালিকা বা একটা সুতার মতো বা জালকাকার স্ট্রাকচার থাকে যেটা বলে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন থ্রেডস। আর থাকে কি না নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওরস। এই চারটি অংশ যে নিউক্লিয়াসে থাকে তাকে আমরা বলি কি না উন্নত বা মডার্ন নিউক্লিয়াস। এই চারটি অংশ, বাইরে একটা নিউক্লিয়ার এনভেলাপ থাকবে, এরকম বাইরে একটা নিউক্লিয়ার এনভেলাপ, একটা নিউক্লিয়ার এনভেলাপ আছে, ভেতরে ক্রোমাটিন জালিকা থাকবে, ভেতরে থাকবে একটা জালকাকার স্ট্রাকচার যেটা বলে ক্রোমাটিন জালিকা, এরকম একটা জালকাকার স্ট্রাকচার যেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। আর তার সাথে কি না একটা গোলাকার বা গ্র্যানিউলার একটা স্ট্রাকচার যেটা বলে নিউক্লিওলাস, কি হলো যেটাকে বলা হয় নিউক্লিওলাস। তাহলে একটা নিউক্লিওলাস থাকে, নিউক্লিওলাস, আর তার সাথে থাকে কি না গোটা টিউরি নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওরস বাকি জায়গাটা। তাহলে এই চারটি পার্ট যে নিউক্লিয়াসে থাকে তাকে আমরা বলি কি মডার্ন নিউক্লিয়াস বা ইউক্যারিয়ন। এই ইউক্যারিয়ন যুক্ত কোষকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। আর যে সমস্ত কোষে এই সুগঠিত বা মডার্ন নিউক্লিয়াস থাকে না, যাদের মধ্যে এই চারটা কোষের শুধুমাত্র একটি অংশ থাকে, এই যে ভেতরে ক্রোমাটিন জালিকা বা এই ক্রোমাটিন জালিকাটাই হচ্ছে আসলে ডিএনএ, শুধুমাত্র যাদের ক্ষেত্রে এই ডিএনএটা থাকে তাদেরকে বলা হয় বা সেই নিউক্লিয়াসটাকে বলা হয় প্রো নিউক্লিয়াস বা প্রোক্যারিয়ন। এই প্রোক্যারিয়ন বা প্রো নিউক্লিয়াস যুক্ত কোষকেই বলা হয় প্রোক্যারিওটিক কোষ। তাহলে এরপরে আমরা এই প্রোক্যারিওটিক কোষের স্ট্রাকচার বলি, যে প্রোক্যারিওটিক কোষের মধ্যে কি কি আছে। এখানে একটা প্রোক্যারিওটিক কোষ আমরা দেখতে পাচ্ছি। প্রোক্যারিওটিক কোষটাকে এমন ভাবে কাটা হয়েছে যাতে ওর ভিতরের স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাই। তাহলে বাইরে থেকে আমরা যদি দেখি, প্রোক্যারিওটিক কোষের সব থেকে বাইরে একদম আউটার মোস্ট বা সব থেকে বাইরে একটা লেয়ার আছে, এই লেয়ারটাকে বলা হয় ক্যাপসুল, পলিস্যাকারাইড দিয়ে তৈরি লেয়ার। যার মাইক অন আছে প্লিজ মাইকটা বন্ধ করো। একে বলা হয় ক্যাপসুল লেয়ার। মাইকটা বন্ধ করো, কার মাইক অন আছে? বা গ্লাইকোক্যালিক্স। ক্যাপসুল লেয়ার বা গ্লাইকোক্যালিক্স সব থেকে বাইরে আউটার মোস্ট সব থেকে লেয়ার একটা ক্যাপসুল লেয়ার বা গ্লাইকোক্যালিক্স। এখন বলে দিই, সমস্ত প্রোক্যারিওটিক কোষে কিন্তু এই ক্যাপসুল লেয়ার বা গ্লাইকোক্যালিক্স থাকে না। কিছু অ্যাডভার্স সিচুয়েশনে এবং কিছু পার্টিকুলার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা কখনো কখনো পার্মানেন্ট স্ট্রাকচার কিন্তু এই ক্যাপসুল লেয়ারটা বা গ্লাইকোক্যালিক্স নয়, কখনো কখনো দেখা যায়, কখনো কখনো থাকে। এর পরের স্ট্রাকচার ওই গ্লাইকোক্যালিক্স বা ক্যাপসুল লেয়ারের পরের স্ট্রাকচার হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। এর পরে যে স্ট্রাকচারটা আছে সেটাকে বলে সেল ওয়াল। আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি সব থেকে বাইরে একটা মোটা লেয়ার আছে, যেটাকে কি বললাম, এই যে সব থেকে বাইরে মোটা লেয়ার, এই লেয়ারটাকে আমরা কি বললাম না, এটাকে বললাম গ্লাইকোক্যালিক্স বা ক্যাপসুল লেয়ার। বোঝা গেল এটা একটা কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড দিয়ে তৈরি লেয়ার। এর পরবর্তী যে লেয়ার বা মেন লেয়ার যেটি আছে সেই লেয়ারটিকে বলা হয় সেল ওয়াল। এখানে তাহলে গ্লাইকোক্যালিক্সের ভেতরে আমরা বাইরে দিক থেকে যদি দেখি তাহলে সব থেকে প্রথমে গ্লাইকোক্যালিক্স, তারপরে গ্লাইকোক্যালিক্সের ভেতরে আছে কি না সেল ওয়াল। এখন এই সেল ওয়াল আমরা পরবর্তীকালে যখন অ্যানিমাল
বা নরমাল ইউক্যারিওটিক কোষ পড়বো বা সেখানে অ্যানিমাল সেল বা প্ল্যান্ট সেল পড়বো, সেখানে প্ল্যান্ট সেলের মধ্যে দেখবো যে সেল ওয়াল আছে, সেই সেল ওয়াল আর এই ব্যাকটেরিয়া সেল ওয়ালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি বললাম? প্ল্যান্টের সেল ওয়াল আর ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুটো যে বিল্ডিং ব্লক বা যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি সেই মেটেরিয়ালটা কিন্তু এখানে আলাদা। আমরা পরবর্তীকালে যখন প্ল্যান্ট সেল ওয়াল পড়বো তখন প্ল্যান্ট সেল ওয়াল দেখবো বা উদ্ভিদের কোষ প্রাচীর দেখবো যে সেলুলোজ দিয়ে তৈরি। ও মা একবার আসুন, মাইক গুলো বন্ধ করো প্লিজ, মাইক যারা আছে মাইক গুলো প্লিজ বন্ধ করো। বিল্ডিং ব্লক বা যে মেটেরিয়াল দিয়ে সেল ওয়াল তৈরি সেই মেটেরিয়াল যদি আমরা দেখি তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেই মেটেরিয়ালটা হলো সেলুলোজ, কিন্তু এই প্রোক্যারিওটিক কোষে এই সেল ওয়ালটা যেটা দিয়ে তৈরি তাকে বলা হয় কি, তাকে বলা হয় পেপটাইডোগ্লাইকেন। তাহলে প্ল্যান্ট সেল ওয়ালের ক্ষেত্রে এটা পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। তাহলে আমরা সেল ওয়ালের স্ট্রাকচারটা একটু যদি দেখে নিই তাহলে কি দেখো, একটু ডিটেইলে দেখে নিই যে সেল ওয়ালের স্ট্রাকচারটা এদের কিভাবে তৈরি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সেল ওয়াল দেখানো হয়েছে। এখানে একটু বলে রাখি যে প্রোক্যারিওটিক কোষের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের স্ট্রাকচার অনুযায়ী প্রোক্যারিওটিক কোষকে বা ব্যাকটেরিয়াকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেটা আমরা পরের ক্লাসে আসবো, যখন ব্যাকটেরিয়া পড়বো তখন পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো যে কিসের ভিত্তিতে বা কেন একটা কোষকে গ্রাম পজিটিভ আর একটা কোষকে গ্রাম নেগেটিভ বলা হয়, বা একটা কোষ প্রাচীরকে গ্রাম পজিটিভ একটা কোষ প্রাচীরকে গ্রাম নেগেটিভ বলা হয়। আমরা জাস্ট দুজনের স্ট্রাকচারটা একটু দেখে নেবো যে এই একটা প্রোক্যারিওটিক কোষের সেল ওয়াল, এইটা আমরা দেখতে পাচ্ছি সেল ওয়ালের ভেতরের দিকে কোষ পর্দাটা আছে। শুধু এই যে অংশটা দেখতে পাচ্ছি পেপটাইডোগ্লাইকেন যার মধ্যে লেখা আছে, এই অংশটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা দেখছি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যারা, তাদের ক্ষেত্রে শুধুমাত্র কোষ প্রাচীর থাকে বা পেপটাইডোগ্লাইকেন থাকে এবং সেটা অনেকটা বেশি পরিমাণে থাকে। যারা গ্রাম নেগেটিভ হয় তাদের পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা একটু কম হয় এবং তার বাইরে আরেকটা প্লাজমা মেমব্রেনের বা সেল মেমব্রেন বা কোষ পর্দার একটা লেয়ার থাকে। তাহলে এখন আমাদের মেন বিষয়বস্তু হলো যে আমাদের যে সেল ওয়াল, প্রোক্যারিওটিক কোষের যে সেল ওয়াল, সেই প্রোক্যারিওটিক কোষের সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। এই পেপটাইডোগ্লাইকেন জিনিসটা কি না, পেপটাইডোগ্লাইকেন কিছু কার্বোহাইড্রেট এবং কিছু অ্যামিনো অ্যাসিড অর্থাৎ কিছু মনোস্যাকারাইড এবং কিছু অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি একটা স্ট্রাকচার। আমরা আরো ডিটেইলে দেখলে নিচের ছবিটাতে দেখতে পাচ্ছি যে একটা পেপটাইডোগ্লাইকেনের মধ্যে কতগুলো ইউনিট আছে। এই ইউনিট গুলো এক একটা মনোস্যাকারাইড, এই যে ইউনিট গুলো আমরা দেখতে পাচ্ছি এক একটা ইউনিট হচ্ছে এক একটা মনোস্যাকারাইড এবং এরা পরস্পর বন্ধনী দ্বারা যুক্ত আছে, এরা পরস্পর বন্ধনী দ্বারা যুক্ত আছে। তাহলে এই যে কোষের স্তর, এই যে স্তরটা, এই স্তরটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন স্তর, যেটা কি বললাম কিছু মনোস্যাকারাইড এবং কিছু অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে আমরা আরো একটু যদি ডিটেইলে দেখি যে এই মনোস্যাকারাইড গুলো কি কি থাকে বা কিভাবে যুক্ত থাকে, তাহলে দেখবো যে দু ধরনের মনোস্যাকারাইড থাকে, এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এইখানে এই বাঁ দিকের ছবিটাতে আমরা ওই স্ট্রাকচারটাই, যে স্ট্রাকচারটা একটু আগে দেখলাম সেই স্ট্রাকচারটাকে ডিটেইলে দেখানো হয়েছে। ওই যে ইউনিট গুলো ছিল এই এখানে এই হেক্সাগোনাল প্লেট গুলো এক একটা ইউনিট, ওখানে যে ইউনিট গুলো ছিল এখানে ওই হেক্সাগোনাল প্লেট গুলো এক একটা ইউনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনিট গুলো কি কি না, এই ইউনিট গুলো হচ্ছে একটা একটা মনোস্যাকারাইড। দু ধরনের মনোস্যাকারাইড থাকে, একটা হলো এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। তাহলে তোমরা একটু নোট করে নাও যে প্রোক্যারিওটিক সেল ওয়াল মেইনলি পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। এই কথাটা লিখে নাও যে প্রোক্যারিওটিক সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। প্রোক্যারিওটিক সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, এটা লিখে নাও। এখন যদি বলা হয় যে পেপটাইডোগ্লাইকেন কি দিয়ে তৈরি, তাহলে পেপটাইডোগ্লাইকেনের আন্ডারে দুটো ভাগ করো আর লেখো যে মনোস্যাকারাইড এবং অ্যামিনো অ্যাসিড, মনোস্যাকারাইড এবং অ্যামিনো অ্যাসিড। তাহলে মনোস্যাকারাইড হিসেবে কি কি থাকে না, মনোস্যাকারাইড হিসেবে দুটো মনোস্যাকারাইড, এই যে এখানে দুটো স্ট্রাকচার দেখানো আছে,
একটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন আর একটা হলো এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এই দুটো মনোস্যাকারাইড থাকে। তাহলে একটু নোট ডাউন করে নাও যে প্রোক্যারিওটিক সেল ওয়াল মেইনলি পেপটিডোগ্লাইকেন বা পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়। এই পেপটাইডোগ্লাইকেনের মধ্যে, মাইকটা বন্ধ করো, এই পেপটাইডোগ্লাইকেনের মধ্যে দুটি মেইন ম্যাটেরিয়াল থাকে, দু রকমের, একটা হচ্ছে মনোস্যাকারাইড আর এক হলো কি না অ্যামিনো অ্যাসিড। মনোস্যাকারাইড কি কি না, দু রকমের মনোস্যাকারাইড থাকে, একটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর একটা এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন, একটা মিউরামিক অ্যাসিড, এরা পরপর গ্লাইকোসাইডিক বন্ধনের দ্বারা যুক্ত হয়ে চেনের আকারে যুক্ত আছে, বলে স্তরগুলো তৈরি করেছে। পেপটাইড মনোস্যাকারাইড স্তর, একটা স্তর, দুটো স্তর, তিনটা স্তর, এবং সেই স্তরগুলোকে কিছু অ্যামিনো অ্যাসিড যুক্ত করে রাখছে। এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা পেন্টাগ্লাইসিন চেন থাকে, অর্থাৎ 5টা গ্লাইসিন অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে একটা পেন্টাগ্লাইসিন চেন থাকে, এবং একটা 4টে পেপটাইড মিলে একটা টেট্রাপেপটাইড, একটা ক্রস লিঙ্ক থাকে। তাহলে এই চেনগুলোর মধ্যে ক্রস লিঙ্ক, অর্থাৎ দুটো চেনগুলো কি দিয়ে তৈরি, মনোস্যাকারাইড দিয়ে তৈরি। পরপর মনোস্যাকারাইড গুলো গ্লাইকোসাইডিক বন্ধনে দিয়ে যুক্ত হয়ে আর কি হয়েছে না একটা চেন তৈরি করছে। সেই চেনগুলোকে পরস্পর যুক্ত করেছে কিছু অ্যামিনো অ্যাসিড চেন। সেই অ্যামিনো অ্যাসিড চেনগুলোর মধ্যে একটা টেট্রাপেপটাইড চেন আছে আর একটা পেন্টাগ্লাইসিন ক্রস লিঙ্ক চেন আছে। এখানে লেখা আছে, তোমরা তাহলে ব্যাপারগুলো একটু লিখে নাও। আমি কিভাবে লিখতে বললাম না, প্রোক্যারিওটিক সেলের মেইন ম্যাটেরিয়াল হচ্ছে পেপটাইডোগ্লাইকেন, সেটা দুটো মেইন জিনিসে তৈরি, মনোস্যাকারাইড আর অ্যামিনো অ্যাসিড চেন। এই মনোস্যাকারাইডের মধ্যে দু রকমের মনোস্যাকারাইড আছে, এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এরা পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনে দ্বারা যুক্ত হয়ে চেনের আকার তৈরি করে, আর এই চেনগুলোকে ওই অ্যামিনো অ্যাসিড চেনগুলো পরস্পর যুক্ত করে। তাহলে মনোস্যাকারাইডের দিকে আমরা কি লিখছি না, দু রকমের মনোস্যাকারাইড, এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, তারা পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনের দ্বারা যুক্ত হয়ে একটা শৃঙ্খল বা চেন তৈরি করছে। আর ডান দিকে অ্যামিনো অ্যাসিডের তলায় লিখবো যে এইখানে দু রকমের অ্যামিনো অ্যাসিড চেন থাকে, একটা হলো টেট্রাপেপটাইড চেন বা 4টা অ্যামিনো অ্যাসিড যুক্ত একটা চেন, আর একটা পেন্টাগ্লাইসিন চেন, অর্থাৎ 5টা গ্লাইসিন অ্যামিনো অ্যাসিড যুক্ত চেন। বোঝা গেল? তাহলে ওভারঅল আমাদেরকে এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে প্রোক্যারিওটিক কোষের স্ট্রাকচার বা প্রোক্যারিওটিক কোষের সেল ওয়াল প্রধানত পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, 1 নম্বর। 2 নম্বর হলো পেপটাইডোগ্লাইকেনের মেন ইউনিট বা মেন গঠনগত একক হচ্ছে মনোস্যাকারাইড। কি কি মনোস্যাকারাইড না, এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন এবং এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এই দুটো হচ্ছে দুটো মনোস্যাকারাইড। যেমন গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড, সেই রকম এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন এবং এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড এক একটা মনোস্যাকারাইড। এরা পরস্পর যুক্ত হয়ে একটা লেয়ার বা একটা স্তর তৈরি করে। যেমন অনেকগুলো ইট পর যুক্ত হয়ে একটা স্তর তৈরি করতে পারে, একইভাবে এই মনোস্যাকারাইডগুলো পর গ্লাইকোসাইডিক বন্ধনের দ্বারা যুক্ত হয়ে একটা স্তর তৈরি করে। এরকম অনেকগুলো স্তর পর সজ্জিত হয়ে এবং প্রোটিন চেন বা অ্যামাইনো অ্যাসিড ক্রস লিঙ্ক চেন দ্বারা যুক্ত হয়ে পেপটাইডোগ্লাইকেনটা তৈরি করে। বোঝা গেল? এইগুলি হচ্ছে আমাদের এখানে মনে রাখার বিষয়। তাহলে আমরা সেল ওয়ালের স্ট্রাকচারটা একটু ডিটেইলে দেখলাম, এরপরে আমরা আবার ফিরে আসি স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারে আমরা অলরেডি দেখলাম যে বাইরের দিকে কি আছে না, বাইরের দিকে আছে গ্লাইকোক্যালিক্স, তারপরে গ্লাইকোক্যালিক্সের ভেতরে আছে কি না সেল ওয়াল। সেই সেল ওয়ালের স্ট্রাকচার আমরা দেখলাম। সেল ওয়ালের পরে আরো ভেতরে যদি যাওয়া হয় তাহলে কি আছে না, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন আমরা আমাদের কোষের বা ইউক্যারিওটিক কোষের যে প্লাজমা মেমব্রেন যা দিয়ে তৈরি হয়, এই প্লাজমা মেমব্রেন তাই লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি একটা মেমব্রেন। লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি একটা মেমব্রেন। আমরা আগের স্লাইডে গেলে একটু স্ট্রাকচারটা দেখতে পাবো যে এই যে প্লাজমা মেমব্রেন এখানে কি রকম আছে না, এই দুটো হচ্ছে লিপিডের স্তর এই প্লাজমা মেমব্রেনের মধ্যে। তাহলে প্লাজমা মেমব্রেনের নোট করে লিখে না যে প্লাজমা মেমব্রেনে দুটি জিনিস থাকে, কি না, লিপিড আর প্রোটিন। লিপিডগুলো একটা স্তর ভাবে থাকে এবং প্রোটিনগুলো সেখানে ভাসমান অবস্থায় থাকে। আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালারের এগুলো হচ্ছে লিপিড, এগুলো লিপিডগুলো,
এবং এর সাথে এগুলো লিপিড স্ট্রাকচার গুলো, আর এর মাঝে মাঝে এক একটা প্রোটিন ভাসমান অবস্থায় আছে। এই হলো প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার। এটা এদের ক্ষেত্রেও এবং ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একই রকম স্ট্রাকচার। তাহলে ক্রমশ আমরা যদি ভেতরের দিকে যাই তাহলে কি দেখতে পাচ্ছি না, সেলওয়ালা আছে, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন আছে, যেটা কি দিয়ে তৈরি না, যেটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, যেটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তার ভেতরে আছে এদের সাইটোপ্লাজম বা মেইনলি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে কি কি জিনিস আছে না, এই প্রোটোপ্লাজমের মধ্যে আমরা দেখব যে এদের এই যে প্রোক্যারিওটিক কোষ, এই প্রোক্যারিওটিক কোষের বিভিন্ন কোষ অঙ্গাণু আছে, সেগুলো আমাদের এখন দেখা যে প্রোক্যারিওটিক কোষের স্ট্রাকচার বা প্রোক্যারিওটিক কোষের ভেতরে কি কি কোষ অঙ্গাণু পাওয়া যায়। তাহলে প্রথমেই আমরা এর নিউক্লিয়াস সম্পর্কে দেখব। দেখতে পাচ্ছি যে কোনো পর্দা ঘেরা নিউক্লিয়াস এদের ক্ষেত্রে নেই, জাস্ট একটা জালকাকার স্ট্রাকচার আছে, একটা জালকাকার স্ট্রাকচার আছে যেখানে শুধুমাত্র ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। এই স্ট্রাকচারটাকে এদের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস বলি না, এটা বলে নিউক্লিওয়েড, এটা বলে নিউক্লিওয়েড। এই নিউক্লিওয়েডের মধ্যে কি আছে না, নিউক্লিওয়েডের মধ্যে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে। নিউক্লিওয়েডের মধ্যে কি আছে না, নিউক্লিওয়েডের মধ্যে আছে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। শুধুমাত্র একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে এই নিউক্লিওয়েডের মধ্যে। তাহলে আমাদের যে ইউক্যারিওটিক কোষের স্ট্রাকচার আমরা যখন দেখলাম, সেখানে দেখলাম যে ডিএনএ থাকে, ভেতরে ক্রোমাটিন জালিকাকার আকারে ডিএনএ থাকে। এখন ডিএনএ এর সাথে ক্রোমাটিন, ডিএনএটা ক্রোমাটিন জালিকার আকারে থাকে, অর্থাৎ ডিএনএ এর সাথে বিভিন্ন হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে ডিএনএটাকে ক্রোমাটিন জালিকায় পরিণত করে সেইটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। এখানে ওসব কোনো হিস্টোন প্রোটিন বা কিছু থাকে না, শুধুমাত্র একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ জালকাকার আকারে পড়ে থাকে, যেটাকে বলা হয় নিউক্লিওয়েড। এই নিউক্লিওয়েডটাই হলো এদের প্রধান জিনগত বস্তু। বোঝা গেল? এই নিউক্লিওয়েডটাই হলো এদের প্রধান জিনগত বস্তু। এই নিউক্লিওয়েডটাকেই এদের ক্ষেত্রে বলা হয় যে প্রিমিটিভ নিউক্লিয়াস বা প্রোক্যারিয়ন, এই নিউক্লিওয়েডটাই। আবার এই নিউক্লিওয়েডটাই যেহেতু ডিএনএ বা ডিএনএ ক্যারি করে এবং ডিএনএ এর মধ্যে প্রধান জিনগত বস্তু থাকে, অর্থাৎ এই নিউক্লিওয়েডটা এদের ক্ষেত্রে কি জিন ক্যারি করে, তাই এই নিউক্লিওয়েডটাকে বলা হয় জেনোফোর। এই নিউক্লিওয়েডটাকে আরেকটা নাম এর কি না, জেনোফোর। জিন থেকে এসেছে জেনো, ফোর মানে হচ্ছে বহন করা, জিন বহন করে, তাই এই নিউক্লিওয়েডটাকে বলা হয় জেনোফোর। তাহলে এটা আমরা মনে রাখবো যে এই নিউক্লিওয়েডকে কি বলা হয় না, জেনোফোরও বলা হয়। তাহলে এদের যেটা প্রিমিটিভ বা পুরাতন নিউক্লিয়াস, শুধুমাত্র কি আছে না, শুধুমাত্র একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, আর কিছু নেই। এর মধ্যে এদের প্রয়োজনীয় জিন থাকে, অর্থাৎ এই নিউক্লিওটাইড জিনকে বহন করে, তাই একে বলা হয় জেনোফোর। এরপরে ভেতরে যদি দেখা হয় কি আছে না, আর অর্গানেল বলছে বা অঙ্গাণু বলতে এদের মধ্যে মেনলি আছে রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোম আমরা জানি, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম প্রোটিন সিনথেসিসে হেল্প করে, এদের ক্ষেত্রেও রাইবোজোম থাকে। এদের রাইবোজোম কেমন না, এদের রাইবোজোম হচ্ছে 70s প্রকৃতির। আমাদের এটাই এখানে মনে রাখার বিষয় যে প্রোক্যারিওটিক কোষে যে রাইবোজোম থাকে, সেই রাইবোজোম হলো 70s প্রকৃতির রাইবোজোম। সেই রাইবোজোম হলো 70s প্রকৃতির রাইবোজোম। এখানে আমরা হয়তো অনেকেই এসটা জানি, যে এসটা হলো একটা তৃতীয় পড়ার হার, এটা গুণাঙ্ক। যদি সেলটাকে চূর্ণ করে বা থেতো করে যদি সেটাকে কোনো টেস্ট টিউবে বা কোনো অ্যাপেন্ড্রয়েড টিউবে যদি আমরা সেটাকে তৃতীয় পড়তে দিই, তাহলে যে হারে তৃতীয় পড়ে তার একক হলো এস। এই এসটা হচ্ছে সময়ের একক অ্যাকচুয়ালি। এক এস মানে 10⁻⁻13 সেকেন্ড। তাহলে এখন সেগুলো আমাদের পরে আমরা আস্তে আস্তে শিখবো। এখন দেখছি যে রাইবোজোম, প্রোক্যারিওটিক কোষে যে রাইবোজোম, সেই রাইবোজোমটা হচ্ছে 70s প্রকৃতির রাইবোজোম। এটা আমাদের মনে রাখার বিষয়। আরেকটা বিষয় এদের রাইবোজোম সম্পর্কে, এদের রাইবোজোম গুলো পরস্পর এক একটা এমআরএনএ এর সাথে যুক্ত হয়ে
একটা পলিরাইবোজোম বা পলিজোম গঠন করে। আমরা দেখতেই পাচ্ছি ছবিতে যে অনেকগুলো রাইবোজোম একসাথে পরস্পর যুক্ত হয়ে আছে। এই অনেকগুলো রাইবোজোম একসাথে যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করে তাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, এই অনেকগুলো রাইবোজোম একসাথে যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করে তাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। পলিজোম বা পলিরাইবোজোম। এই পলিজোমে, তাহলে পলিজোমে কি থাকে না, রাইবোজোম গুলো এমআরএনএ এর সাথে যুক্ত হয়। একটা এমআরএনএ তার সাথে পরস্পর অনেকগুলো রাইবোজোম যুক্ত হয়। আমি একটু যদি ছবিতে ব্যাপারটা দেখিয়ে দিই তাহলে কি না, এই হলো একটা এমআরএনএ। আমরা পরবর্তীকালে পড়বো প্রোটিন সিনথেসিস পাথওয়েতে যে ডিএনএ থেকে প্রথমে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ তৈরি হয়। সেই এমআরএনএ এর উপরে রাইবোজোম এসে বসলে পরে রাইবোজোম প্রোটিন তৈরি করে। তাহলে এদের ক্ষেত্রে অনেকগুলো রাইবোজোম পর 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 একসাথে যুক্ত হয়ে পলিজোম গঠন করে। আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই একটা এমআরএনএ ছিল, এই এমআরএনএ এর সাথে পর 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 অনেকগুলো রাইবোজোম যুক্ত হয়, দিয়ে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়, এই স্ট্রাকচারটাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। এই স্ট্রাকচারটাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। এখন এই ক্লাসটা 40 মিনিট করে ক্লাস হয়, তো যদি ক্লাসটা যখনই বন্ধ হয়ে যাবে তোমরা সেম মিটিং আইডি পাসওয়ার্ড দিয়ে আবার ক্লাসের মধ্যে এন্ট্রি করতে হবে। হ্যাঁ, আমি বলে রাখলাম ক্লাসটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, মিটিংটা শেষ হয়ে যাবে, তখন আবার রি-এন্টার করবে সেই মিটিং আইডি পাসওয়ার্ড দিয়ে, আবার জয়েন মিটিং করবে। তাহলে যেখানে ছিলাম যে অনেকগুলো রাইবোজোম এমআরএনএ এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে না, পলিজোম। তাহলে পলিজোমের মধ্যে দুটো জিনিস থাকে, কি কি থাকে, প্রথমত থাকে এমআরএনএ এবং এমআরএনএ এর সাথে যুক্ত হয় কি না রাইবোজোম, একের বেশি রাইবোজোম। এমআরএনএ প্লাস রাইবোজোম মিলে হয় পলিজোম। এটা একটা মনে রাখার বিষয় যে এদের ক্ষেত্রে বা প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম গুলো, অনেকগুলো রাইবোজোম একত্রিত হয়ে পলিজোম গঠন করে। একত্রিত হওয়ার বেসিসটা কি না, ওরা একটা সিঙ্গেল এমআরএনএ এর সাথে অনেকগুলো রাইবোজোম পরস্পর যুক্ত হয়ে যায়, দিয়ে পলিজোম গঠন করে। তাহলে পলিজোমের মধ্যে কি কি থাকে না, এমআরএনএ এবং এমআরএনএ এর সাথে যুক্ত হওয়া অনেকগুলো রাইবোজোম। এই পয়েন্টগুলো একটু লিখে নিন। তাহলে রাইবোজোম হলো, এছাড়া এদের মধ্যে তেমন কোনো কোষীয় অঙ্গ থাকে না। কিছু ফুড ভ্যাকুয়াল পাওয়া যায় বা যেগুলোকে বলা হয় ইনক্লুশন বডিজ। কিছু ইনক্লুশন বডিজ বা ফুড ভ্যাকুয়াল পাওয়া যায় বা ফুড রিজার্ভ। ইনক্লুশন বডিজ যে তার মধ্যে এগুলো গ্র্যানিউলের আকারে থাকে। এই ইনক্লুশন বডিজ এর মধ্যে বা ফুড ভ্যাকুয়ালের মধ্যে বিভিন্ন গ্র্যানিউল, যেমন সালফার গ্র্যানিউল, গ্লাইকোজেন গ্র্যানিউল, বিভিন্ন রকমের গ্র্যানিউল, ফসফেট গ্র্যানিউলস ইত্যাদি বিভিন্ন রকমের গ্র্যানিউলস এদের নিউট্রিয়েন্ট বা এদের ফুড হিসাবে থাকে। এগুলো স্টোর করে ওরা, প্রয়োজনে ইউটিলাইজ করে। তাহলে ইনক্লুশন বডিজ মধ্যে কি থাকলো, ইনক্লুশন বডিজ এগুলো অ্যাকচুয়ালি কি না, অ্যাকচুয়ালি যে ফুড রিজার্ভ। কি বললাম, ইনক্লুশন বডিজ গুলো কি জিনিস না, ইনক্লুশন বডিজ গুলো হলো অ্যাকচুয়ালি ফুড রিজার্ভ। এদের ফুড রিজার্ভ, এই ফুড রিজার্ভার গুলোর মধ্যে কি থাকে না, এই ফুড রিজার্ভ গুলোর মধ্যে থাকে বিভিন্ন ফুড গ্র্যানিউলস, যেমন গ্লাইকোজেন গ্র্যানিউল, ফসফেট গ্র্যানিউল, সালফার গ্র্যানিউল ইত্যাদি বিভিন্ন গ্র্যানিউলস থাকে। তাহলে অ্যাকচুয়ালি এই ইনক্লুশন বডি হলো ফুড রিজার্ভ। তাহলে এখনো পর্যন্ত যে যে স্ট্রাকচার গুলো বললাম এগুলো মোটামুটি প্রায় সব প্রোক্যারিওটিক কোষেই থাকে, শুধুমাত্র গ্লাইকোক্যালিক্সটা বাদ দিয়ে। গ্লাইকোক্যালিক্সটা সব কোষে থাকে না, বাকি যেগুলো বললাম সেগুলো সব সময় মোটামুটি প্রোক্যারিওটিক কোষে থাকে। এছাড়া কিছু স্ট্রাকচার যেগুলো আমরা দেখব যে কিছু ব্যাকটেরিয়ার কোষের মধ্যে থাকে বা সময়ের সাথে সাথে আসে আবার ডিগ্রেড করে যায়। তাহলে এই মিটিংটা এখানে শেষ হলো, লাস্ট মিনিট চলছে। তোমরা সেম মিটিং আইডি পাসওয়ার্ড দিয়ে, তাহলে আমরা লাস্ট বলছিলাম পলিজোমের কথা, যে এদের ক্ষেত্রে তাহলে কি হয় না, অনেকগুলো রাইবোজোম এমআরএনএর সাথে যুক্ত হয়ে পলিজোম গঠন করে। অনেকগুলো রাইবোজোম একসাথে যুক্ত হয়ে পলিজোম গঠন করে। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত স্ট্রাকচার গুলো আমরা আলোচনা করলাম সেগুলো কিনা, সেগুলো হলো সমস্ত প্রোক্যারিওটিক কোষে থাকে। এরপর আমরা কিছু স্ট্রাকচার সম্পর্কে দেখবো বা কিছু স্ট্রাকচার দেখবো বা কিছু অর্গানেল দেখবো যেগুলো কিনা সব সময় থাকে না বা সমস্ত কোষে থাকে না। যেমন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো মেসোজোম। কি বললাম, মেসোজোম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়
যে কখনো কখনো এদের যে কোষ পর্দা, সেই কোষ পর্দা কি হয় না, কোষ পর্দাটা কখনো কখনো ভেতরের দিকে ফোল্ড হয়ে বা ভাঁজ হয়ে কিছু স্ট্রাকচার তৈরি করে, যেগুলোকে আমরা বলি মেসোজোম। এই যে কোষ পর্দা, এই কোষ পর্দা, কোষ পর্দাটা যে কোষ পর্দা আছে, সেই কোষ পর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে কি তৈরি করে না, মেসোজোম তৈরি করে। তাহলে এই যে কোষ পর্দা ছিল, এই কোষ পর্দাটাই কিছু কিছু জায়গায় এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে তৈরি করে একটা স্ট্রাকচার, যেটা বলে মেসোজোম। অন্য কালার ইউজ করি, এটা ভালো বোঝা যাচ্ছে। এই কোষ পর্দাটা ভেতর দিকে ভাঁজ হয়ে এরকম কিছু স্ট্রাকচার তৈরি করে, যে স্ট্রাকচার গুলো বলা হয় মেসোজোম। তাহলে এই মেসোজোমটা কি হলো না, এদের যে কোষ পর্দা, সেই কোষ পর্দাটা ফোল্ড হয়ে সেলের ভিতরের দিকে ফোল্ড হয়ে তৈরি করলো মেসোজোম। এখন তো এই মেসোজোমের কাজ কি, মেসোজোমটা তৈরি তো হলো, কিন্তু কেন হয় বা কি কাজে লাগে? মনে করা হয় এই মেসোজোমের মধ্যে এতে ডিএনএ রেপ্লিকেশন হয়। একটা সেল যখন বিভাজিত হয় বা ডিভিশন করার বা দুভাগে ভাগ হওয়ার, বা একটা কোষ থেকে দুটো কোষ হওয়ার প্রয়োজন হয়, তখন যে কোনো কোষে কি করে না, তার জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ ডিএনএটাকে সে ডবল করে নেয়। একটা কোষ থেকে দুটো কোষ হতে হলে তার প্রয়োজনীয় যে জিনগত বস্তু তাকেও ডবল হতে হবে। তাহলে সেই ডবল করে নেওয়ার প্রসেসটা বা ডিএনএ কে যে পদ্ধতিতে ডবল করা হয় তাকে বলা হয় রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরির যে পদ্ধতি, তাকে বলা হয় রেপ্লিকেশন। অনেকেই জানো, আবার যারা নতুন তারা হয়তো শব্দ শোনেনি। কি বললাম না, একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন। তাহলে এদের যে মেসোজোম, এই মেসোজোমের মধ্যে কি হয় না, এদের ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে একটা কাজ বললাম কি না, মেসোজোমের কাজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। সেল ডিভিশনের সময় যখন ডিএনএ রেপ্লিকেশন করার প্রয়োজন হয়, তখন এই মেসোজোমের মধ্যে এদের ডিএনএ রেপ্লিকেশন হয় প্রথমত। দ্বিতীয়ত কি না, এই মেসোজোম এদের রেসপিরেটরি এনজাইম ক্যারি করে, কিছু রেসপিরেটরি এনজাইম ক্যারি করে। এবং আমাদের ক্ষেত্রে যেমন আমাদের কোষে যেমন মাইটোকন্ড্রিয়া, যেটা কি না, যেটা রেসপিরেশনে হেল্প করে, এদের ক্ষেত্রে একইভাবে মেসোজোম রেসপিরেশনে হেল্প করে। অর্থাৎ কি বললাম না, দ্বিতীয় হচ্ছে রেসপিরেটরি এনজাইম থাকে, রেসপিরেটরি এনজাইম ক্যারি করে, এবং রেসপিরেটরি এনজাইম ক্যারি করে মানেই ও কার মতো কাজ করে না, ওয়ার্ক অ্যাজ মাইটোকন্ড্রিয়া। সেই কারণে মেসোজোমকে প্রোক্যারিওটিক মাইটোকন্ড্রিয়া বলা হয়, ওয়ার্ক অ্যাজ মাইটোকন্ড্রিয়া। আমাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া যে কাজ করে, এদের ক্ষেত্রে মেসোজোম সেই কাজ করে। তাহলে একটু রাইট নোট ডাউন করে নাও, যে একটু লিখে নাও যে মেসোজোম, এদের ক্ষেত্রে মেসোজোম রেসপিরেটরি এনজাইম ক্যারি করে, এবং রেসপিরেটরি এনজাইম ক্যারি করার কারণে ও কিসের মতো কাজ করে না, ও মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে বা সেলুলার রেসপিরেশনে হেল্প করে। রেসপিরেটরি এনজাইম ক্যারি করে, সেই কারণে ও রেসপিরেশনে হেল্প করে। বোঝা গেল? তাহলে আমরা আরেকটা এক্সট্রা অর্গানেল দেখলাম, যার নাম হচ্ছে মেসোজোম। এই মেসোজোমের তাহলে মেইনলি দুটি কাজ: কোষ বিভাজনের সময় হেল্প করা, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন করে প্রয়োজনীয় জিনগত বস্তুকে ডবল করা। এবং এছাড়া আমরা কি দেখলাম না, কিছু রেসপিরেটরি এনজাইম ক্যারি করে, রেসপিরেটরি এনজাইম ক্যারি করে কি করে না, সেলুলার রেসপিরেশনে হেল্প করে। সেলুলার রেসপিরেশনে যেমনটা ঠিক আমাদের মাইটোকন্ড্রিয়া করে, একই সেম কাজ করে এই মেসোজোম। তাহলে আমরা এক্সট্রা একটা অর্গানেল দেখলাম, যার নাম হচ্ছে মেসোজোম। এটা কি কাজ করে বললাম, ডিএনএ রেপ্লিকেশন এবং রেসপিরেটরি এনজাইম ক্যারি করে, সেই কারণে রেসপিরেশন করে। তাহলে এটা একটা মনে রাখার বিষয়, মেসোজোম একটা ইম্পর্টেন্ট অর্গানেলস প্রোক্যারিওটদের ক্ষেত্রে, এবং সেটা কি না ডিএনএ রেপ্লিকেশন এবং রেসপিরেটরি এনজাইম ক্যারি করার মাধ্যমে রেসপিরেশন করে। এই দুটো আমাদের মনে রাখার বিষয়। কিছু ব্যাকটেরিয়া ফটোসিনথেটিক হয়। এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, অর্থাৎ ফটোসিনথেটিক যে প্রোক্যারিওটিক কোষ, এদের ক্ষেত্রে কিছু থলি থাকে, থলির মতো ল্যামেলি বা চ্যাপ্টা চ্যাপ্টা কিছু থলির মতো স্ট্রাকচার থাকে, যেগুলোকে বলা হয় ল্যামেলি। ল্যামেলি, এই ল্যামেলি গুলো ক্লোরোফিল ক্যারি করে, ব্যাকটেরিয়া ক্লোরোফিল ক্যারি করে, যার ফলে কিনা ফটোসিনথেসিসে সহায়তা করে। তাহলে এই মাঝেই আমরা দেখব যে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম চ্যাপ্টা থলির মতো স্ট্রাকচার থাকে, চ্যাপ্টা চ্যাপ্টা এরকম থলির মতো স্ট্রাকচার থাকে, যেগুলো কি না, যেগুলো
ব্যাকটেরিয়া ক্লোরোফিল ক্যারি করে, সেই কারণে এরা ফটোসিনথেসিসে হেল্প করে। তাহলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যেগুলো তাদের ক্ষেত্রে কি থাকে না ল্যামেলি থাকে। এটা নাম হচ্ছে ল্যামেলি। ল্যামেলি মানে হচ্ছে চ্যাপ্টার গুলি, ল্যামেলি থাকে। এই ল্যামেলির মধ্যে কি থাকে বলুন না, ব্যাকটেরিয়া ক্লোরোফিল। ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকে, যেটা কি কিসে হেল্প করে, ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিস করে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফটোসিনথেসিস করে এই ল্যামেলি। বোঝা গেল? তাহলে এটা সবার ক্ষেত্রে থাকে না, কিছু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে মেসোজোম হলো, ল্যামেলি হলো। এরপরে আমরা যাব একটা স্ট্রাকচারের দিকে, যেটা এদের নিউক্লিয়াস তো আছে বা নিউক্লিওয়েড তো আছেই, যেখানে মেন ডিএনএ আছে, বা যেটা হচ্ছে এদের মেন ক্রোমোজোমাল ডিএনএ বা প্রধান জিনগত বস্তু। এছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা কিছু কিছু প্রোক্যারিওটিক কোষে এক ধরনের সার্কুলার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, যাকে বলা হয় প্লাজমিড। এই যে ক্ষেত্রে যে গ্রিন কালারের এই যে সার্কুলার স্ট্রাকচারটা আছে, এইটা হচ্ছে এদের ক্ষেত্রে প্লাজমিড। তাহলে প্লাজমিড কি বললাম না, প্রধান জিনগত বস্তু বা প্রধান জেনেটিক ম্যাটেরিয়াল ছাড়া, এক্সট্রা ক্রোমোজোমাল বলা হয় এই জন্য, প্রধান জিনগত বস্তু ছাড়া এদের ক্ষেত্রে একটা ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ থাকে, যাকে বলা হয় প্লাজমিড। তাহলে প্লাজমিডটা একটু নোট ডাউন করে নাও, কি না একটা এক্সট্রা নিউক্লিয়ার বা নিউক্লিয়ার বহির্ভূত মেন জেনেটিক ম্যাটেরিয়াল ছাড়া এক্সট্রা নিউক্লিয়ার ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ প্লাজমিড। এই প্লাজমিডের মধ্যে কিছু হেল্পফুল জিন থাকে। প্লাজমিডে কোনো এসেনশিয়াল বা এমন কোনো জিন থাকে না যেটা ছাড়া এদের মেটাবলিজম বা সেলুলার এরা বেঁচে থাকে, এদের যে নর্মাল প্রসেস রান করবে না, সেরকম কোনো নেই। কিন্তু এই প্লাজমিডের মধ্যে কিছু জিন থাকে যেগুলো এদের হেল্প করে, হেল্পফুল কিছু জিন থাকে, যেমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে প্লাজমিডের মধ্যে। তাহলে প্লাজমিডটা একটা হেল্পফুল স্ট্রাকচার। আমি এখানে লিখে দিচ্ছি যে প্লাজমিড, নোট ডাউন করে নাও যে প্লাজমিডের মধ্যে কিছু হেল্পফুল জিন থাকে, যেমন অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, অর্থাৎ যে জিনের প্রভাবে এরা অ্যান্টিবায়োটিকের হাত থেকে বাঁচতে পারে। আমরা জানি ব্যাকটেরিয়াল ডিজিজ হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই, যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তাহলে সেই অ্যান্টিবায়োটিককে এরা যাতে প্রতিহত করতে পারবে, অ্যান্টিবায়োটিকের হাত থেকে বাঁচতে পারে, তার জন্য কিছু জিন থাকে, সেগুলো বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। তাহলে এই প্লাজমিডের মধ্যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে। আমরা পরবর্তীকালে বায়োটেকনোলজি দেখবো এই প্লাজমিড খুব কাজে লাগে। এই প্লাজমিড গুলোকে আমরা অ্যাজ এ মলিকুলার ভেক্টর হিসেবে ইউজ করি। বায়োটেকনোলজিতে বা রিকম্বিনেন্ট টেকনোলজিতে এই প্লাজমিড গুলো মলিকুলার ভেক্টর, অর্থাৎ কোনো একটা কোষে আমাদের প্রয়োজনীয় জিনকে বহন করে নিয়ে যেতে হেল্প করে এই প্লাজমিড গুলো, বা বহন করে নিয়ে যে ভেক্টর, সেই ভেক্টর গুলো তৈরি হয় প্লাজমিড থেকে। সুতরাং প্লাজমিডের একটা আমরা অ্যাপ্লিকেশন দেখবো যে আমাদের বায়োটেকনোলজিতে বা রিকম্বিনেন্ট টেকনোলজিতে একটা খুব ভালো রোল আছে, ইম্পর্টেন্স আছে, কি না এই মলিকুলার ভেক্টর হিসেবে কাজ করতে পারে প্লাজমিড। তাহলে প্লাজমিড যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোকে প্লাস ব্যাকটেরিয়া বা এ প্লাস ব্যাকটেরিয়া বলা হয়, বা ডোনার ব্যাকটেরিয়া। অর্থাৎ দুটো ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিডের আদান প্রদান সম্ভব। দুটো ব্যাকটেরিয়া যদি পরস্পর কাছে আসে এবং তাদের মধ্যে যদি জেনেটিক বস্তু আদান প্রদান হয়, তাহলে যার মধ্যে প্লাজমিড আছে সেখান থেকে যার মধ্যে প্লাজমিড নেই সেখানে স্থানান্তরিত হয়। তাহলে যে দান করলো তাকে বলে ডোনার, তাই তো, প্লাস যার মধ্যে নেই সে মাইনাস। তাহলে যাই হোক, প্লাজমিড হলো একটা সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, যেটা ক্রোমোজোম বা নিউক্লিয়াস বা নিউক্লিয়ার ডিএনএ ছাড়া এক্সট্রা নিউক্লিয়ার একটা ডিএনএ, যার মধ্যে কিছু হেল্পফুল জিন থাকে যেগুলো এদের কাজে লাগে বা সুবিধা, এদের হেল্প করে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার। তাহলে প্লাজমিড হলো। এরপরে আমরা দেখবো যে এদের লোকোমোটরি অর্গান বা গমনাঙ্গ, এদের গমনাঙ্গ হিসেবে কি থাকে না, ফ্ল্যাজেলা থাকে। আমরা দেখতেই পাচ্ছি একটা স্ট্রাকচার, বড় হুইপ লাইক একটা স্ট্রাকচার আছে, ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলার সাহায্যে এরা কি করে না, গমন করে, এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। এখন আমরা পরবর্তীকালে ইউক্যারিওটিক সেল বা প্রোটোজোয়া পড়ার সময় ইউক্যারিওটিক সেল পড়বো, প্রোটোজোয়া পড়বো, ইউগ্লিনা পড়বো, তখন দেখবো যে ইউগ্লিনারও ফ্ল্যাজেলা থাকে।
কিন্তু সেই ইউগ্লিনার ফ্ল্যাজেলা অর্থাৎ একটা ইউক্যারিওটিক কোষের যে ফ্ল্যাজেলা আর প্রোক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইউক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলা এবং প্রোক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পুরো ইউক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলা যেমন মাইক্রোটিউবুল বা বিভিন্ন যে প্রোটিন গুলো পরস্পর অ্যারেঞ্জ হয়ে পড়ে যেভাবে তৈরি হয়, এদের ক্ষেত্রে মধ্যে সেরকম স্ট্রাকচারটা নয়। এবং আমরা যদি ওয়ার্ক প্রসেস দেখি তাহলেও কিন্তু ব্যাপারটা আলাদা। মনে রাখার বিষয় যে এদের ক্ষেত্রে ফ্ল্যাজেলার স্ট্রাকচার ইউক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলার স্ট্রাকচারের মতো নয়। দুজনের মধ্যে স্ট্রাকচারাল ডিফারেন্স আছে এবং দুজনের যে ওয়ার্কিং প্রসেস সেই প্রসেসেরও ডিফারেন্স আছে। কিরকম না, ইউক্যারিওটিক কোষের যে ফ্ল্যাজেলা সেই ফ্ল্যাজেলা একটা আপ ডাউন মুভমেন্ট করে, একবার এরকম বিট করলো, একবার এরকম ভাবে স্ট্রোক দেয়, পাওয়ার স্ট্রোক, এবং আবার ঘুরে নেয় রিকভারি স্ট্রোক। কিন্তু এদের ক্ষেত্রে 360 রোটেশন হয়। এটা মনে রাখতে নোট ডাউন করে নাও যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে ফ্ল্যাজেলা 360 ডিগ্রি রোটেশন করে। 360 রোটেশনের মাধ্যমে এদের ফ্ল্যাজেলা কাজ করে। 360 ডিগ্রি রোটেশন, যেটা কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নয়। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি না, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভমেন্ট। তাহলে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেখা যায়, আর প্রোক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলার ক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি রোটেশন দেখা যায়। বোঝা গেল? তাহলে এই ফ্ল্যাজেলার স্ট্রাকচারটা আমরা যদি এদের ক্ষেত্রে একটু দেখি যে ফ্ল্যাজেলাতে কি কি থাকে। এদের ফ্ল্যাজেলার তিনটে পার্ট থাকে। প্রথমে যে পার্টটা যুক্ত আছে সেই পার্টটাকে বলে বেসাল বডি, তারপর একটা হুক লাইক স্ট্রাকচার, আর একটা ফিলামেন্ট। তাহলে এই তিনটে মেইন স্ট্রাকচার। কি বললাম না, একটা হলো কি না, একটা হলো বেসাল বডি। ঠিক এই জায়গাতে যে স্ট্রাকচারটা যেটা বলে বেসাল বডি, যেটা যুক্ত থাকে এটা যে বেসাল বডি। তারপরে একটা স্ট্রাকচার আছে যেটা বলে হুক, এটা হুক, আর এই হলো ফিলামেন্ট। এই তিনটে স্ট্রাকচার দিয়ে এদের ফ্ল্যাজেলা তৈরি হয়। কি কি বললাম? বেসাল বডি, বেসাল বডি, তাহলে এদের ক্ষেত্রে তিনটে স্ট্রাকচারে বেসাল বডি, তারপর একটা হুক লাইক স্ট্রাকচার থাকে, এটা হলো হুক, সরি বেসাল বডি, তারপর একটা হুক থাকে, আর একটা ফিলামেন্ট। এই তিনটে স্ট্রাকচার দিয়ে এদের ফ্ল্যাজেলা তৈরি হয়। একটু ডিটেলে যদি স্ট্রাকচারটা দেখি ফ্ল্যাজেলার, তাহলে দেখবো যে ফ্ল্যাজেলার মধ্যে কি আছে না, এটা ফ্ল্যাজেলার ডিটেল স্ট্রাকচার। যে অংশটা মেমব্রেনের মধ্যে গাঁথা অবস্থায় আছে সেটা যে বেসাল বডি, তারপর একটা হুক লাইক স্ট্রাকচার, এবং বাইরে হচ্ছে একটা ফিলামেন্ট স্ট্রাকচার। তাহলে এই তিনটে পার্ট আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারটাতে ডিটেলে দেখানো আছে কিনা। এই যে স্ট্রাকচারটা এতটা জায়গা, যে মেইন যে স্ট্রাকচার যেটা যুক্ত অবস্থা যেটা বলে বেসাল বডি, এই স্ট্রাকচারে যে হুক বা যেটা জয়েন্ট স্ট্রাকচার, তারপর একটা ফিলামেন্ট স্ট্রাকচার, এই তিনটা অংশ নিয়ে এদের ফ্ল্যাজেলা তৈরি হয়। এই বেসাল বডির মধ্যে ইম্পর্টেন্ট মনে রাখার বিষয় যে এই বেসাল বডির মধ্যে 5টা রিং থাকে। বাইরের থেকে এল এল রিং, এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে এল রিং, তারপরে পি রিং, তারপরে এস রিং, এম রিং, এবং ভিতরে সি রিং। এই 5টা রিং দিয়ে এদের স্ট্রাকচার তৈরি হয়। এই ভেতরের স্ট্রাকচারটা ফিক্সড এবং বাইরের স্ট্রাকচারটা রোটেট করে। বোঝা গেল? ভিতরের স্ট্রাকচারটা ফিক্সড থাকে, ও মেইনলি রোটেশনে হেল্প করে, ওকে বলে রোটর। এই এস এবং এম রিং আর সি রিং দিয়ে ভিতরে যে স্ট্রাকচারটা তৈরি হয়, মেইনলি এস এবং এম রিং দিয়ে যে ভিতরের স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে বলে রোটর। আর বাইরে দুটো রিং এল এবং পি রিং, এরা বাইরের দিকে থাকে একটু, আর তারপরে থাকে হুক এবং তারপরে ফিলামেন্ট। আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে। তাহলে
ঠিক এই জায়গাতে রোটেশনটা হয়, হুক রিজিয়নে রোটেশনটা হয় এবং 360 ডিগ্রি রোটেট করার মাধ্যমে এই এদের ক্ষেত্রে ফ্ল্যাজেলা কাজ করে। তাহলে এখানে মনে রাখার বিষয় যে এদের বেসাল বডিতে 5টা রিং থাকে, বাইরে দিক থেকে কন্টিনিউসলি বাইরে দিক থেকে হলে এল, পি, এস, এম, তারপর সি, এই 5টা রিং থাকে। এইটি এখানে মনে রাখার বিষয়। বা 3টে পার্ট থাকে, বেসাল বডি, হুক এবং ফিলামেন্ট। জাস্ট এইটুকু নোট ডাউন করে নাও যে এদের ফ্ল্যাজেলার ক্ষেত্রে বেসাল বডি, হুক এবং ফিলামেন্ট থাকে, 3টে স্ট্রাকচার। এদের ফ্ল্যাজেলা 360 ডিগ্রি রোটেট করার মাধ্যমে কাজ করে। এদের ফ্ল্যাজেলা 360 ডিগ্রি রোটেট করার মাধ্যমে কাজ করে এবং ইউক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলার থেকে স্ট্রাকচারালি ডিফারেন্ট। ইউক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলার স্ট্রাকচারের থেকে ডিফারেন্ট। আমরা পরবর্তীকালে ইউক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলার স্ট্রাকচার করব, তখন দেখব সেখানে ভিতরে মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই রকম কোনো মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট এখানে থাকে না। তাহলে মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্টের দিক থেকে এরা ডিফারেন্ট, অর্থাৎ স্ট্রাকচারালি ইউক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলার থেকে ডিফারেন্ট, ওয়ার্ক এবিলিটির দিক থেকেও ডিফারেন্ট। কি বললাম, ইউক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে কাজ করে, এদের ফ্ল্যাজেলা 360 ডিগ্রি রোটেশনের মধ্যে তার মাধ্যমে কাজ করে। এগুলি এখানে মনে রাখার বিষয়। তাহলে মোটামুটি আমাদের স্ট্রাকচারটা পড়া হলো, যে প্রোক্যারিওটিক কোষের স্ট্রাকচারে কি থাকে। আমরা একটু দেখে নেব যে ওভারঅল ওটা স্ট্রাকচারে কি কি দেখলাম বা কি কি আছে। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পার্মানেন্ট স্ট্রাকচার যেগুলো সবসময় থাকে এবং কিছু স্ট্রাকচার যেগুলো কখনো থাকে কখনো থাকে। ডান দিকে যে স্ট্রাকচারগুলো সেগুলো অলওয়েজ থাকে, যেমন সেল ওয়াল। প্রথমে বললাম সেল ওয়াল। সেল ওয়াল কি দিয়ে তৈরি? পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। এনএসএল, গ্লুকোজামাইন, এনএসএল, মিউরামিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি দিয়ে তৈরি পেপটাইডোগ্লাইকেন। সেই পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি সেল ওয়াল। তারপর থাকে সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, তার মধ্যে ডিএনএ থাকে, যেটাতে নিউক্লিওয়েড, রাইবোজোম থাকে। এইগুলো হচ্ছে এদের কি না পার্মানেন্ট স্ট্রাকচার। এছাড়া কিছু স্ট্রাকচার যেমন ফ্ল্যাজেলা সবার ক্ষেত্রে থাকে না। তাহলে ফ্ল্যাজেলা বাইরের লেয়ার, ক্যাপসুল লেয়ার, ইনফোল্ডিং হয়ে তৈরি হওয়া মেসোজোম, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, প্লাজমিড। আর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার সেটা হচ্ছে পিলি। বলতে ভুলে গেলাম, পিলি। কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার বাইরে, ব্যাকটেরিয়ার কোষের বাইরে একটা ফাইন স্ট্রাকচার থাকে, একটা ফাইন খুব ফাইন একটা স্ট্রাকচার থাকে হেয়ার লাইক, যেগুলো বলা হয় পিলি। এই যে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারটাতে একদম বাইরে, সব থেকে বাইরে থেকে যে স্ট্রাকচারটা সেটা হলো পিলি। একদম বাইরে যে হেয়ার লাইক গ্রোথ, এই স্ট্রাকচার গুলো হলো পিলি। তাহলে একদম বাইরে এই যে সব থেকে বাইরে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে স্ট্রাকচার গুলো, এগুলো হলো পিলি। এই পিলি নিয়ে একটু মনে রাখার বিষয় যে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন আমরা যখন পড়বো, যে দুটো ব্যাকটেরিয়া যখন কাছাকাছি আসে তাদের মধ্যে তারা দুটো ব্যাকটেরিয়া যুক্ত হয়। দুটো ব্যাকটেরিয়া কাছাকাছি আসলে তারা পরস্পর যুক্ত হয়। এই যুক্ত হয় কিসের সাহায্যে? এই পিলির সাহায্যে যুক্ত হয়। তাহলে এইগুলো হচ্ছে পিলি। একদম আউটার মোস্ট হেয়ার লাইক যে গ্রোথ, এই যে একদম আউটার মোস্ট হেয়ার লাইক যে গ্রোথ, এই স্ট্রাকচার গুলো পিলি। ব্যাকটেরিয়াগুলো, দুটো ব্যাকটেরিয়া যখন পরস্পর কাছে আসে, তারা যখন রিপ্রোডাকশন করে, তখন এই পিলির সাহায্যে তারা যুক্ত হয়। সেই কারণে এই পিলিগুলোকে বলা হয় সেক্স পিলি। এই পিলিগুলোকে সেক্স পিলি বা এগ পিলিও বলা হয়। এই পিলিগুলো কি হলো? সেক্স পিলি और এগ পিলিও বলা হয়। সেক্স পিলি আর এগ পিলিও বলা হয়। ব্যাস, এইগুলি আমাদের মনে রাখার বিষয়। তাহলে ওভারঅল আমরা যে স্ট্রাকচারটা দেখছিলাম যে কি কি আছে, তাহলে না সেল ওয়াল সব থেকে বাইরে থেকে দেখতে গেলে ক্যাপসুল, তারপর সেল ওয়াল, তারপর সেল মেমব্রেন, তারপর সাইটোপ্লাজম, সেখানে নিউক্লিয়েড আছে যেখানে শুধুমাত্র ডিএনএ আছে, আর রাইবোজোম আছে। রাইবোজোমগুলো পলিরাইবোজোম ফর্মে থাকে, অর্থাৎ এমআরএনএর সাথে যুক্ত হয়ে থাকে। এবং এগুলো ছাড়াও কিছু স্ট্রাকচার যেমন মেসোজোম থাকে, যেটার মেন কাজ ডিএনএ রেপ্লিকেশন এবং তার সাথে সাথে রেসপিরেশন। কিছু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ল্যামেলা থাকে, যে ল্যামেলাগুলো কি না ব্যাকটেরিওক্লোরোফিল ক্যারি করে, যেগুলো ফটোসিনথেসিসে হেল্প করে। আর প্লাজমিড থাকে একটা কিনা প্রয়োজনীয়, এটা হেল্পফুল জিনযুক্ত কিছু একটা এক্সট্রা নিউক্লিয়ার সার্কুলার ডিএনএ, যেটা ব্যাকটেরিয়াকে বা প্রোক্যারিওটিক কোষকে হেল্প করে। সেরকম কিছু প্লাজমিড থাকে।
আর থাকে বাইরের দিকে হেয়ার লাইক স্ট্রাকচার ফিলি, যেগুলো এদের রিপ্রোডাকশনের সময় দুটো ব্যাকটেরিয়াকে অ্যাটাচ করতে বা যুক্ত হতে হেল্প করে। তাহলে এই হলো আমাদের প্রোক্যারিওটিক কোষের ওভারঅল স্ট্রাকচার, এটা ব্রিফ স্ট্রাকচার, মেন বেসিক স্ট্রাকচার। এরপরে আমরা যাব এমসিকিউ ডিসকাশন এর দিকে। তাহলে যেরকম বললাম যে আমি এখানে কিছু এমসিকিউ ডিসকাশন করে দেব, তারপরে আমরা একটা এমসিকিউ প্র্যাকটিস পেপার দেবো তোমাদেরকে, সেই প্র্যাকটিস পেপার থেকে তোমরা করবে, পরের দিন ক্লাসে সেগুলো আমি ডিসকাশন করব। তাহলে আমরা এরপর চলে যাব এমসিকিউ বা কোশ্চেন অ্যানসার ডিসকাশন করব। প্রথম কোশ্চেনটা আমি পড়ছি, কেয়ারফুলি শোনো বা সবাই পড়ো। যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিজিয়ন হোয়ার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইজ ফাউন্ড ইন দ্য প্রোক্যারিওটিক সেল? অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের কোনখানে ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএটা পাওয়া যায়? অপশন কি কি? প্রোটোনিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিওয়েড আর নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা দেখলাম যে এদের ক্ষেত্রে যে স্ট্রাকচার যেখানে ডিএনএ থাকে সেই স্ট্রাকচারটাকে কি বলা হয় না নিউক্লিওয়েড, অর্থাৎ এখানে অপশন সি, সি হলো অ্যান্সার, নিউক্লিওয়েড। 2 নম্বর কোশ্চেন কি? ইন প্রোক্যারিওটিক সেল, সেল ওয়াল কম্পোজড অফ সেলুলোজ, কাইটিন, পেপটিডোগ্লাইকেন, প্রোটিন এবং লিপিড। আমরা দেখলাম যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এদের প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেল ওয়াল কি দিয়ে তৈরি না পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি, অর্থাৎ অপশন সি। সেলুলোজ দিয়ে তৈরি হয় কি না সেলুলোজ দিয়ে তৈরি হয় প্ল্যান্ট সেল ওয়াল, এবং কাইটিন আমরা দেখব ছত্রাকের সেল ওয়ালে কাইটিন থাকে। আবার কাইটিন আমরা কত পদ্ধতিকারে কার্বোহাইড্রেট পদ্ধতিতে কাইটিন সম্পর্কে পড়ব। সমস্ত এই কাইটিনটা খুব মনে রাখার বিষয়, মনে রাখবে যে ছত্রাকের সেল ওয়ালে কাইটিন থাকে। সমস্ত এই কাইটিন সমস্ত প্রাণীর যে থাকে, এই যে শামুক বা আর্থ্রোপডস এদের যে খোলক, সেই খোলকে কাইটিন থাকে প্রচুর পরিমাণে। এখন উদ্ভিদের যে কাইটিন থাকে না, তার জন্য একটু মনে রাখার বিষয়, একটু নোট করে দাও। কাইটিন একটা কি না, কাইটিন একটা কার্বোহাইড্রেট, কাইটিন একটা কার্বোহাইড্রেট, এটা পলিস্যাকারাইড, এটা কার্বোহাইড্রেট। বোঝা গেল? কোথায় থাকে না অ্যানিমেলদের খোলকে। প্ল্যান্ট কিংডমের মধ্যে অনলি ফাঙ্গাস বা ছত্রাক ওদের সেল ওয়ালে থাকে, এটা মনে রাখার বিষয়। কাইটিন শুধুমাত্র প্ল্যান্টদের মধ্যে শুধুমাত্র ফাঙ্গাসের সেল ওয়ালে থাকে। এরপরে 3 নম্বর কোশ্চেন, the two domains to which prokaryotes are classified into area। অর্থাৎ এই কোশ্চেনটা জানার জন্য আমাদের একটু 5 কিংডম কনসেপ্টকে পড়তে জানতে হবে। সমস্ত অ্যানিমেল এবং প্ল্যান্ট, তার সাথে মাইক্রোবস যা কিছু আছে সব কিছুকে প্রথমে 5টা কিংডমে ভাগ করা হয়েছিল, তারপরে 6টা কিংডমে ভাগ করা হয়েছিল। এই 5 কিংডম এবং 6 কিংডম কনসেপ্ট সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া দিচ্ছি, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার জানা যাবে। তাহলে এই হলো হোয়াইটেকারের 5 কিংডম কনসেপ্ট অফ ক্লাসিফিকেশন, অর 5 কিংডম ক্লাসিফিকেশন, যেখানে সমস্ত জীবকে 5টা কিংডমে ভাগ করেছে: মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই মনেরার মধ্যে যে সমস্ত প্রোক্যারিওটস, প্রোটিস্টার মধ্যে এককোষী ইউক্যারিওটস, ফাঙ্গের মধ্যে সমস্ত ফাঙ্গাস, প্ল্যান্টির মধ্যে সমস্ত প্ল্যান্টস এবং অ্যানিমেলের মধ্যে সমস্ত অ্যানিমেল। তাহলে প্রোক্যারিওটরা কোথায় আছে? শুধুমাত্র মনেরা। আর পরবর্তীকালে এসছে 6 কিংডম কনসেপ্ট, যেখানে কি করা হয়েছে না মনেরাটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে: আর্কিব্যাকটেরিয়া বা আর্কিয়া এবং ইউব্যাকটেরিয়া। এই আর্কিব্যাকটেরিয়ার মধ্যে আছে সমস্ত প্রিমিটিভ ব্যাকটেরিয়া, যারা অনেক অ্যাডভার্স কন্ডিশনে বেশি থাকতে পারে, যেমন হট স্প্রিং ব্যাকটেরিয়া বা খুব এক্সট্রিম কোল্ড টেম্পারেচার যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো বেশি থাকে, সেই সমস্ত ব্যাকটেরিয়া তাদেরকে বলা হলো, তাদেরকে রাখা হলো একটা জায়গায়, তারা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। আর্কি কথাটা মানে হচ্ছে পুরাতন, প্রিমিটিভ আর্কিব্যাকটেরিয়া। আর একটু উন্নত ব্যাকটেরিয়া যেগুলো, যেমন ল্যাক্টোবাসিলাস, স্টেফিলোকোকাস, সেগুলোকে রাখা হলো ইউব্যাকটেরিয়া। অর্থাৎ প্রোক্যারিওটকে দুটো ডোমেন বা দুটো কিংডমে রাখা হলো, আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া। এই হলো 6 কিংডম কনসেপ্ট। বাকি যেমন ছিল প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তাহলে আমরা এইখান থেকে এরপর বুঝতে পারবো যে
আমাদের এমসিকিউটা অ্যান্সারটা কি হবে? তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেনে ছিলাম। 3 নাম্বার কোশ্চেন কি না, the two domains to which prokaryotes are classified into area, অর্থাৎ কোন দুটো ডোমেনে প্রোক্যারিওটরা থাকে। আমরা দেখতেই পাচ্ছি প্রথম অ্যান্সার অপশন আছে ব্যাকটেরিয়া এবং প্রোটিস্টা। প্রোটিস্টাতে কি দেখলাম, প্রোটোজোয়া, অর্থাৎ এই অপশনটা বাদ গেল। সেকেন্ড অপশনে কি আছে, ব্যাকটেরিয়া এবং আর্কিয়া, অর্থাৎ এইটা হচ্ছে ইউব্যাকটেরিয়া এবং আর্কিব্যাকটেরিয়া। 3 নম্বর আছে আর্কিয়া এবং ইউক্যারিয়া, ইউক্যারিয়া মিন্স ইউক্যারিওটস। আর লাস্ট অপশন হচ্ছে ইউক্যারিয়া এন্ড মনেরা। ইউক্যারিয়া মানে আবার ইউক্যারিওটস, মনেরার মধ্যে ব্যাকটেরিয়া। তাহলে কোন দুটোর মধ্যেই প্রোক্যারিওটস পড়ছে না, অপশন বি ব্যাকটেরিয়া এন্ড আর্কিয়া, অর্থাৎ ইউব্যাকটেরিয়া এন্ড আর্কিব্যাকটেরিয়া। তাহলে অপশন বি হলো অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি না, প্রোক্যারিওট সেল ওয়াল পজেসেস, অর্থাৎ প্রোক্যারিওটিক সেল ওয়ালে কোনটা থাকে? গ্লুকোজ, গ্লুকোজ থাকে না, আমরা দেখলাম। এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, সেলুলোজ এবং লিপিড। সেলুলোজ প্ল্যান্ট সেলে থাকে, লিপিড থাকে না, সেল মেমব্রেনে থাকে। তাহলে অপশন বি হলো অ্যান্সার। অর্থাৎ আমরা যখন পেপটাইডোগ্লাইকানের স্ট্রাকচার পড়লাম তখন দেখলাম যে এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন এবং এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড দিয়ে পেপটাইডোগ্লাইকান তৈরি হয়। তাহলে প্রোক্যারিওটিক সেল ওয়ালে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আছে, অর্থাৎ অপশন বি হলো এক্ষেত্রে অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোক্যারিওটিক সেলস, অর্থাৎ এগুলোর মধ্যে কোনটা প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য? প্রথম অপশন অ্যাবসেন্স অফ মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। আমরা প্রোক্যারিওটিক কোষ পড়তে গিয়ে দেখলাম সেখানে কোনো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল নেই, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি, প্লাস্টিড, এরকম কোনো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল কিন্তু প্রোক্যারিওটিক কোষে নেই। অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, অর্থাৎ প্রপার নিউক্লিয়াস নেই। প্রেজেন্স অফ 70s রাইবোজোম, 70s রাইবোজোম থাকে, অর্থাৎ তিনটে বৈশিষ্ট্যই আমরা দেখছি কি না প্রোক্যারিওটের বৈশিষ্ট্য, অর্থাৎ অ্যান্সার হবে অপশন ডি। অ্যান্সার হবে কি, অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য মেমব্রেন ফোল্ড ক্যারিজ রেসপিরেটরি এনজাইম। আমরা দেখলাম প্রোক্যারিওটের ক্ষেত্রে মেমব্রেনটা ফোল্ড করে কি তৈরি করে, মেসোজোম তৈরি করে, যেগুলো রেসপিরেটরি এনজাইম ক্যারি করে। তাহলে 6 এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সি, যে কোন মেমব্রেন ফোল্ডটা রেসপিরেটরি এনজাইম ক্যারি করে কিনা, মেসোজোম। এরপর আমরা নেক্সট পেজে যাব। চলো 7 নম্বর কোশ্চেন, মেসোজোমস আর ফাংশনালি সিমিলার টু। রেসপিরেটরি এনজাইম থাকে, তাহলে কি কাজ করে না, রেসপিরেশন করে। তাহলে এখানে যে অর্গানগুলো আছে প্যারক্সিজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, আমরা বললাম পড়ানোর সময় কি না অনেকটা মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে। তাহলে অপশন সি হচ্ছে आंसर। এটা ডাব্লিউবি 2007 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2007 এ পড়েছিল। নেক্সট কোশ্চেন, ফ্ল্যাজেলা অকার ইন ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, ভাইরাস, বোথ এ এন্ড বি। আমরা জানি, আমরা পরবর্তীকালে ইউক্যারিওটিক সেল পড়তে গিয়ে দেখব যে ইউগ্লিনা বা ইত্যাদি অনেক ইউক্যারিওটিক সেলই ফ্ল্যাজেলা থাকে, অর্থাৎ বোথ এ এন্ড বি, প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিক সেল দুজনের মধ্যেই ফ্ল্যাজেলা থাকে। 9 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট অ্যান ইনক্লুশন বডি ফাউন্ড ইন প্রোক্যারিওটস, অর্থাৎ এগুলোর মধ্যে কোনটা প্রোক্যারিওটের ইনক্লুশন বডি নয়? প্রথম অপশন পলিজোম। পলিজোম আমরা জানি রাইবোজোমাল স্ট্রাকচার, এটা ইনক্লুশন বডি নয়। দ্বিতীয় অপশন ফসফেট গ্রানিউলস, তৃতীয় অপশন সাইনোফিয়ান গ্রানিউলস, চতুর্থ অপশন গ্লাইকোজেন গ্রানিউলস। এই ফসফেট গ্রানিউল, সাইনোফিসিয়ান গ্রানিউল, গ্লাইকোজেন গ্রানিউল, আরো সালফার গ্রানিউলস, এই সবই হচ্ছে এদের ফুড গ্রানিউলস, যেগুলো রিজার্ভ করে রাখে, এবং এগুলো হচ্ছে ইনক্লুশন বডিজ। কিন্তু পলিজোমটা একটা রাইবোজোমাল স্ট্রাকচার, অনেকগুলো রাইবোজোম মিলে তৈরি হয়, এটা তাহলে ইনক্লুশন বডিজ নয়। সুতরাং অ্যান্সার হচ্ছে এ। AIPMT 2015 কোশ্চেন। Question number 10, the flagella of prokaryotes and eukaryotic cell vary in, মানে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিক কোষের ফ্ল্যাজেলার মধ্যে কি পার্থক্য, কোথায় তারা ভ্যারি করে? প্রথম অপশন মোড অফ ফাংশনিং এন্ড লোকেশন ইন সেল।
লোকেশনটা নিয়ে কোনো পার্থক্য সেভাবে নেই, মোড অফ ফাংশনিং এর পার্থক্য আছে। অপশন বি টাইপ অফ মুভমেন্ট এন্ড প্লেসমেন্ট ইন সেল, অনেকটা একই রকম, মুভমেন্টে পার্থক্য থাকলেও প্লেসমেন্ট ইন সেল নিয়ে সেরকম ভাবে কোনো পার্থক্য নেই। অপশন সি মাইক্রোটিউবুলার অর্গানাইজেশন এন্ড ফাংশন, মাইক্রোটিউবুলার অর্গানাইজেশন নিয়ে ডিফার করে, ফাংশন দুজনেই মুভমেন্টে হেল্প করে, অর্থাৎ ফাংশনটা সেম। তাহলে অপশন ডি মাইক্রোটিউবুলার অর্গানাইজেশন এন্ড টাইপ অফ মুভমেন্ট, মাইক্রোটিউবুলার অর্গানাইজেশনটা দুজনের ক্ষেত্রে ডিফারেন্ট, এবং টাইপ অফ মুভমেন্ট আমরা ফ্ল্যাজেলা পড়ার সময় দেখলাম যে ব্যাকটেরিয়ার যে ফ্ল্যাজেলা সে 360 রোটেশন করে, অর্থাৎ মুভমেন্টের টাইপটা আলাদা, 360 ডিগ্রি রোটেশন। আর ইউক্যারিওটিক সেলের যে ফ্ল্যাজেলা যেমন ইউগ্লিনার ফ্ল্যাজেলা এরা অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রোক দেয়, অর্থাৎ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভমেন্ট করে। তাহলে এদের ক্ষেত্রে টাইপ অফ মুভমেন্টটা সেপারেট। সো অপশন ডি ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, polyribosome or polysomes। অপশন এ মাইক্রোবডিজ লাইক গ্লাইকোজোম নয়, রাইবোসোম এন্ড এসএনআরএনএ নয়, এগ্রিগেশন অফ আরআরএনএ নয়, several ribosomes attached to a single mRNA forming a chain। So this is the answer, যে একটা mRNA এর সাথে অনেকগুলো রাইবোসোম চেনের আকারে যুক্ত থাকে। তাহলে অপশন ডি হলো অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, which is the correct from outside to inside, correct arrangement from outside to inside in prokaryotes। আমরা জানি সব থেকে বাইরে কি থাকে, গ্লাইকোক্যালিক্স, তারপরে সেল ওয়াল, তারপরে প্লাজমা মেমব্রেন। সো অপশন ডি ইজ দ্য অ্যান্সার। এখানে আমরা 12টা কোশ্চেন সম্পর্কে আলোচনা করলাম, বাকি আমি প্র্যাকটিস সেট তো গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিও। থ্যাংক ইউ অল। এর পরের ক্লাস আমরা 27 তারিখের পরে করব। তার আগে যারা আমাদের নিট ব্যাচে জয়েন করতে চাও পার্মানেন্টলি, তারা এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপের সাহায্যে কন্ট্যাক্ট করো। আমাদের যে নিট ব্যাচের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেখানে অ্যাড করে দেবো। সেখানে নিয়মিত পরবর্তী লিঙ্ক, এমসিকিউ সেটস ইত্যাদি দেওয়া হবে। ওকে।